আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ইউরোপের একটি জনপ্রিয় দেশ হাঙ্গেরি সেনজেনভুক্ত একটি দেশ এবং এই দেশটির একটি অন্যতম স্কলারশিপ হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, যেটাকে হাঙ্গেরির সরকারি স্কলারশিপও অনেকে বলে থাকেন। রিসেন্টলি তাদের আবেদন কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু প্রতি বছর এই স্কলারশিপের সার্কুলারটি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশিত হয়, তাই কিছুটা দেরি করে এই সার্কুলারটি প্রকাশিত হয় মিনিস্ট্রির ওয়েবসাইটে, তাই আমাদেরও কিছুটা দেরি করতে হয়। গত 3 ডিসেম্বর মিনিস্ট্রির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বন্ধুরা, এই স্কলারশিপের সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে এই স্কলারশিপে অনার্স, মাস্টার্স, পিএইচডি অর্থাৎ সকল লেভেলের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। অর্থাৎ আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে অবশ্যই এই স্কলারশিপে আবেদন করতে পারছেন। ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন মাস্টার্সে এবং মাস্টার্স কমপ্লিট করেছেন পিএইচডিতে আবেদন করতে পারছেন। তার মানে সবার জন্যই কিন্তু সুযোগ রয়েছে। শুধু তাই না, 5 বছরের যে কোর্সগুলো রয়েছে, যেমন ডেন্টিস্ট্রি যে কোর্সগুলো রয়েছে বা মেডিসিন রিলেটেড যে কোর্সগুলো রয়েছে, পাশাপাশি আর্কিটেকচার, এই ধরনের 5 বছর মেয়াদী যে কোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অফার করা হচ্ছে। তাই সবার জন্যই মোটামুটি একটি ভালো সুযোগ বলা যেতে পারে। আজকের ভিডিওতে এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব, বেশ কিছু পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে একটি টোটাল রিভিউ বা টোটাল বিষয়টা আপনি বুঝতে পারবেন এই স্কলারশিপ নিয়ে, এবং বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই আপনি আবেদন করতে পারবেন। প্রথমেই আসি কাদের জন্যই এই স্কলারশিপটি। বন্ধুরা, যেটা প্রথমেই বললাম, এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করা যায়। তার মানে আপনি যদি ইতিমধ্যে এইচএসসি কমপ্লিট করেছেন, কাগজপত্র অর্থাৎ সার্টিফিকেট, মার্কশিট হাতে রয়েছে, তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছেন। বন্ধুরা, এই স্কলারশিপটি আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ইউরোপে খুব কম দেশই রয়েছে যারা এইচএসসির পর স্কলারশিপ অফার করে। এই দেশটি অর্থাৎ হাঙ্গেরি এই স্কলারশিপটি অফার করছে, তাই এটা কিন্তু একটি বড় সুযোগ বলা যেতে পারে। পাশাপাশি যারা ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন, কাগজপত্র হাতে রয়েছে, তারা মাস্টার্সে আবেদন করতে পারছেন, আর যারা ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট করেছেন তারা পিএইচডিতেও আবেদন করতে পারছেন। বন্ধুরা, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে ক্লিয়ারভাবেই উল্লেখ করা হয়েছে যে টোটাল 140টি আসন রয়েছে। তবে অনার্সের জন্য সবচেয়ে বেশি পরিমাণ আসন বরাদ্দ থাকে, মাস্টার্সের জন্য কিছুটা কম, আর পিএইচডিতে সবচেয়ে কম আসন বরাদ্দ থাকে। যাই হোক বন্ধুরা, তবে এই 140টি আসনের মধ্যে 30টি আসন নিউক্লিয়ার এনার্জি সাবজেক্টের জন্য বরাদ্দ রয়েছে অনার্স, মাস্টার্স, পিএইচডিতে। তার মানে হচ্ছে যারা সাবজেক্ট হিসাবে নিউক্লিয়ার এনার্জি সিলেক্ট করবেন তাদের কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় অনেকাংশে বেশি সুযোগ থাকবে, আশা করি বোঝাতে পেরেছি। আর বাকি যে সাবজেক্টগুলো থাকবে সেগুলোর জন্য 110টি আসন মোটামুটি বরাদ্দ রয়েছে। বন্ধুরা, এবারে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি। বন্ধুরা, যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে সুযোগ সুবিধা জানাটা খুবই জরুরি, কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরও বেশি আগ্রহী হবেন। বন্ধুরা, মোটামুটি 10টি সুযোগের কথা বলবো, একদম প্রত্যক্ষভাবে যেটা আপনাকে প্রভাবিত করবে। প্রথম যে সুযোগটির কথা বলবো, কোনো টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না, অর্থাৎ বিনামূল্যেই পড়াশোনা করতে পারছেন। ইউরোপের একটি দেশ, বিশেষ করে হাঙ্গেরিতে যদি আপনি সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু লাখ টাকা খরচ করতে হবে, অর্থাৎ বছরে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা, তারও বেশি খরচ করতে হয়। মেডিকেলের বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর জন্য আরও বেশি খরচা করতে হয়। এখানে কিন্তু আপনি বিনামূল্যে পড়াশোনা করতে পারছেন। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে মাসিক একটি ভাতা আপনি পাচ্ছেন বা স্টাইপেন্ড পাচ্ছেন। হিসাব করে তাহলে প্রায় 110 ইউরো প্রতি মাসে পাচ্ছেন। এখন হ্যাঁ, অনেকেই বলতে পারেন এটা তো খুবই কম। হ্যাঁ, কম, কিন্তু পাচ্ছেন তো। অন্যান্য স্কলারশিপ তো অফার করছে না, কিন্তু এখানে তো ইউরোপের একটি দেশে অফার করছে, মোটামুটি এটা মানিয়ে নেওয়া যায়। তৃতীয় সুবিধাটি হচ্ছে আপনি মেডিকেল ইন্স্যুরেন্সের ফ্যাসিলিটি পাচ্ছেন। এর পরের সুবিধাটি হচ্ছে অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটি পাচ্ছেন। কোনো ধরনের ব্যাংক ব্যালেন্সের দরকার হচ্ছে না, আবেদন করার জন্য কোনো ফি নেই, পাশাপাশি ভিসার জন্য কোনো খরচা হবে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ইংলিশ মিডিয়ামের কোর্স কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ অন্যান্য যে গভর্নমেন্ট যে স্কলারশিপগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের নিজস্ব ভাষায় পড়াশোনা করতে হয়, যেমন রোমানিয়াতে রোমানিয়ান ভাষায় বা টার্কিতে টার্কিশ ভাষায়। ঠিক একইভাবে এখানেও হয়তোবা অনেকেই ধারণা করেছিলেন যে হাঙ্গেরিয়ান ভাষায় হয়তো পড়াশোনা করতে হবে, কিন্তু না বন্ধুরা, এখানে ইংলিশ মিডিয়ামের সাবজেক্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনি চাইলে আইএলটিএস ছাড়াও আবেদন করতে পারবেন। আইএলটিএস থাকলে আপনি প্রতিযোগিতায় অনেক এগিয়ে থাকবেন। সর্বশেষ যে সুবিধাটির কথা বলবো, এখানে কিন্তু পার্ট টাইম করার সুযোগ রয়েছে। অনেকেই জিজ্ঞেস করেন, ভাই আমি তো স্কলারশিপ পেলাম, কিন্তু স্কলারশিপ পাওয়ার পরে কি আমি পার্ট টাইম কাজের সুযোগ পাবো? হ্যাঁ, আপনি পার্ট টাইম কাজের সুযোগও পেয়ে যাচ্ছেন। এই ছিল প্রায় 9 থেকে 10টি সুবিধার কথা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই এত সব সুবিধার কথা বলেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও তো রয়েছে, আর অসুবিধা জানাটাও জরুরি, কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হয়। 10টি সুবিধার কথা যেহেতু বললাম, 10টি অসুবিধার কথাও বলবো।
প্রথম অসুবিধা, এখানে স্কলারশিপটি পাওয়ার পর নিজের টাকা খরচা করে আপনার কিন্তু হাঙ্গেরিতে যেতে হবে, অর্থাৎ এয়ার টিকিট কিন্তু পাচ্ছেন না। দ্বিতীয় অসুবিধা হচ্ছে মাসিক যে ভাতাটা আপনাকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুবই কম, 110 ইউরো দিয়ে কিন্তু ইউরোপের মতো জায়গায় কিন্তু সার্ভাইভ করার কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে হ্যাঁ, ওই যে পার্ট টাইম জবের একটা সুযোগ রয়েছে, সেটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি মাসে কিন্তু 400 থেকে 600 বা তারও বেশি ইনকাম করা পসিবল হয়। তৃতীয় অসুবিধা হচ্ছে এখানে আপনার বয়স অবশ্যই 18 ন্যূনতম হতে হবে, অর্থাৎ যখন স্কলারশিপের কার্যক্রমটি শুরু হবে তখন বয়স কমপক্ষে আপনার 18 থাকতে হবে। চতুর্থ অসুবিধা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে কি আবেদন করা যাবে? না, এবারে যে মিনিস্ট্রির যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে ক্লিয়ারভাবে বলা হয়েছে যে আপনি প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারছেন না, আপনাকে মেইন সার্টিফিকেট এবং মার্কশিট দিয়ে আবেদন করতে হবে। এখানে যদি আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ প্রথমেই বলেছি এখানে কিন্তু মাত্র 140টি আসন রয়েছে। শিক্ষার্থী আবেদন করবে, অগণিত শিক্ষার্থী, কতজন সেটা কিন্তু ধারণা করা মুশকিল। তবে যারা এখানে এই প্রতিযোগিতার মধ্যে IELTS সহ কাগজপত্র জমা দিবে তারা কিন্তু প্রতিযোগিতায় মানে অটোমেটিকভাবে কিন্তু এগিয়ে যাবে। যাদের IELTS নেই, MOI দিয়েও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু প্রোফাইল অর্থাৎ GPA বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মোট কথা প্রোফাইলটা আপনার খুব ভালো থাকতে হবে। সাবজেক্ট এবং ইউনিভার্সিটি, ভালো সাবজেক্ট ভালো ইউনিভার্সিটি পাওয়াটা কিন্তু মাঝে মাঝে চ্যালেঞ্জিং হয়ে যায়। এর পরের অসুবিধাটি হচ্ছে স্কলারশিপে কিন্তু 2 জায়গায় আবেদন করতে হয়, অনলাইনে এবং অফলাইনে। অর্থাৎ বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনে আপনাকে আবেদন করতে হবে, স্কলারশিপের ওয়েবসাইটেও আবেদন করতে হবে এবং কাগজপত্রগুলি আপনার মিনিস্ট্রি থেকে জমাও দিতে হবে। তার মানে মোটামুটি এখানে কিছু কাজ রয়েছে, 3টা স্টেপস রয়েছে যা কিছুক্ষণ পরে আলোচনা করছি, যেটা অন্য স্কলারশিপের ক্ষেত্রে এরকম না, অনলাইনে আবেদন করলেই হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু 2টা জায়গায় আবেদন করতে হয়। শুধু জায়গায় আবেদন করলে হয় না, 2টা জায়গা থেকে আপনার নমিনেটেড হতে হবে। অর্থাৎ হাঙ্গেরির সরকারি স্কলারশিপের ওয়েবসাইটে যেখানে আবেদন করছেন সেখান থেকেও আপনি নমিনেটেড হতে হবে। ঠিক একইভাবে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের আবেদন করার পর সেখান থেকেও আপনাকে নমিনেটেড হতে হবে। 2 জায়গায় যখন আপনি নমিনেটেড হবে তাহলেই কিন্তু আপনাকে সামনের দিকে স্কলারশিপটি পাওয়ার একটি সম্ভাবনা থাকবে, না হলে কিন্তু হবে না। একটা জায়গা থেকে স্কলারশিপ আপনি নমিনেটেড হলেন, অন্য জায়গা থেকে হলেন না, তাহলে কিন্তু আর হবে না। সর্বশেষ 2টি অসুবিধার কথা বলবো। এখানে হাঙ্গেরিতে আপনি পরিবার নিয়ে, অর্থাৎ অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাইয়া স্পাউস নিয়ে বা বেবি নিয়ে যাওয়া যাবে কিনা। না বন্ধুরা, এখানে আপনি সিঙ্গেল, অর্থাৎ একজন সিঙ্গেল স্টুডেন্টকেই তারা অ্যালাউ করবে, পরিবারকে তারা অ্যালাউ করবে না। অতএব এই যে অসুবিধাগুলো আপনাকে অবশ্যই কনসিডার করতে হবে। যাই হোক বন্ধুরা, নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে কী কী সুবিধা অসুবিধা রয়েছে। এখন আপনার কাছে কম্পেয়ার করাটা সহজ হবে যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। এবার আসি আবেদন করার যোগ্যতা। বন্ধুরা, প্রথম যোগ্যতা, আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আর অবশ্যই আমি আশা করছি আপনারা সবাই বাংলাদেশের নাগরিক, তাই এই স্কলারশিপে আবেদন করতে কোনো বাধা নেই। দ্বিতীয় শর্ত, আপনার বয়স ন্যূনতম 18 হতে হবে 31 আগস্ট 2026 তারিখে। তার মানে এখন বয়স কম হলেও সমস্যা নেই, কিন্তু আপনি যখন স্কলারশিপটি শুরু হতে যাচ্ছে অর্থাৎ 31 আগস্ট 2026, তখন আপনার বয়স মিনিমাম 18 হতে হবে। তাহলেই এই স্কলারশিপের জন্য আপনি নমিনেটেড হয়ে যাবেন বা স্কলারশিপটি আপনি পেয়ে যাচ্ছেন। তৃতীয় যোগ্যতা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ যে সাবজেক্ট বা ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করছেন সেটা অনুযায়ী আপনার IELTS, TOEFL বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে, বা SAT বা অন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে। তাই সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন বা খেয়াল রাখবেন যে ওই সাবজেক্ট যেটা সিলেক্ট করছেন সেখানে এক্সট্রা কোনো ডকুমেন্টস চাচ্ছে কিনা বা কোনো প্রফিসিয়েন্সি বা কোনো এক্সট্রা সার্টিফিকেট তারা ডিমান্ড করছে কিনা, এই ব্যাপারটাও খেয়াল রাখবেন। সর্বশেষ একটি শর্তের কথা বলবো, এখানে কোনো স্পেসিফিক GPA এর যোগ্যতা নেই। যার GPA ভালো সে অবশ্যই এগিয়ে থাকবে। শুধু GPA যোগ্যতা দিয়ে কিন্তু এখানে হবে না, এখানে আশেপাশে আরও অনেক যোগ্যতার প্রয়োজন হবে, অর্থাৎ আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, সাবজেক্ট, ইউনিভার্সিটি চয়েস, এই সব কিছু মিলে এবং সর্বোপরি মোটিভেশন লেটার, এই সব কিছু মিলিয়ে যদি আপনি একটা ফুল প্যাকেজ একটা দিতে পারেন, আশা করি আপনি এখানে খুব ভালো ফলাফল অর্জন করবেন এবং প্রতিযোগিতায় এগিয়ে যাবেন এবং স্কলারশিপটিও পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। এবার আসি ডকুমেন্টস, সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ডকুমেন্টস নিয়ে ইতিমধ্যে আমি একটি সেপারেট ভিডিও দিয়েছি, সেখানে বিস্তারিত আলোচনা করেছি কখন কি ডকুমেন্টস লাগবে। ভিডিওটি দেখে নিন, ডকুমেন্টস ব্যাপারে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তবে ডকুমেন্টস নিয়ে কিছু কনফিউশন রয়েছে, সেগুলো নিয়ে এখন কথাবার্তা বলছি। প্রথম ডকুমেন্টস অনেকেই প্রশ্ন করেছেন, ভাইয়া NID দিয়ে আবেদন করা যাবে? হ্যাঁ, যাবে। আপনার যদি পাসপোর্ট না থেকে থাকে তাহলে NID দিয়েও আবেদন করা যাবে। সার্টিফিকেট, মার্কশিট প্রয়োজন হবে, প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে না। তবে জানিয়ে রাখি, সার্টিফিকেট অনেকেই প্রশ্ন করেছেন, যদি আমার সার্টিফিকেট অ্যাপোস্টাইল করা থাকে তাহলে কি সত্যায়িত করার প্রয়োজন রয়েছে? না, প্রয়োজন নেই। তবে অ্যাপোস্টাইল যদি করা না থাকে তাহলে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে নেবেন যতগুলো ডকুমেন্টস রয়েছে। পরে যে ডকুমেন্টস রয়েছে সেটা হচ্ছে মোটিভেশন লেটার। অবশ্যই এটা সাবজেক্টের উপর বেস করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে।
পরে যে ডকুমেন্টস IELTS TOEFL বা MOS সার্টিফিকেট বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট বা অন্য কোনো সার্টিফিকেট, সিভি, রেফারেন্স লেটার দুটি, এছাড়া প্রয়োজন হবে আপনার ছবি এবং স্টেটমেন্ট অফ অ্যাপ্লিকেশন। এইটা হচ্ছে যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন হাঙ্গেরির সরকারি ওয়েবসাইটে, তখন আপনার এটা প্রয়োজন হবে। এছাড়া অতিরিক্ত যদি কোনো ডকুমেন্টস থাকে যদি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা যদি আপনার অভিজ্ঞতার সনদ বা যদি আপনার কোনো কম্পিটিশনের কোনো কাগজপত্র থাকে, অ্যাচিভমেন্ট থাকে, অবশ্যই যুক্ত করে দিন। সেগুলো কিন্তু আপনাকে প্রতিযোগিতায় অনেক এগিয়ে রাখবে বন্ধুরা। আর অনেকেই প্রশ্ন করেছিলেন ভাই মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে? না, এই মুহূর্তে মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে। তো এই ছিল ডকুমেন্টস নিয়ে কথাবার্তা। এবার আসি আবেদন এবং আবেদনের ধাপগুলো। বন্ধুরা, আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং হাঙ্গেরির যে সরকারি ওয়েবসাইট রয়েছে, স্কলারশিপের ওয়েবসাইট, সেখানে কিন্তু আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে। তো প্রথম যে কাজটা করতে হবে, আপনাকে হাঙ্গেরির সরকারি স্কলারশিপের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং সেখানে আবেদন করার পর কাগজপত্র সাবমিট করার পর আপনি একটি ফর্ম পাবেন, যেটাকে আমি ফর্ম 1 বলছি। অবশ্যই 15ই জানুয়ারির মধ্যে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এবং ফর্ম পূরণ করে অবশ্যই আপনার হাতে থাকতে হবে ফর্মটি। এরপর আসবে দ্বিতীয় কাজ, আমাদের মিনিস্ট্রির একটি বিশেষ লিঙ্কে আপনাকে আবেদন করতে হবে, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ লিঙ্ক, এবং সেখানে গিয়ে আবেদন করার পর আপনি একটি ফর্ম পাবেন, যেটাকে আমি ফর্ম 2 বলছি। ফর্ম 1 এবং ফর্ম 2, এই দুটি ফর্ম আর যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই সকল ডকুমেন্টসের কপি অর্থাৎ সত্যায়িত কপি একসাথে একটি খামে করে আপনাকে শিক্ষা মন্ত্রণালয়ে 2 নম্বর যে অভ্যর্থনা গেট, সেখানে গিয়ে জমা দিতে হবে। এটা তৃতীয় স্টেপ অর্থাৎ ফাইনাল স্টেপ, এবং এটা 16ই জানুয়ারি বিকেল 5টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। আশা করি টাইম ফ্রেমগুলো আপনার মোটামুটি ধারণা হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওর সর্বশেষ প্রান্তে অনেকেই হয়তো বলতে পারেন ভাইয়া কাদের জন্য এই স্কলারশিপটি বা আমি এই স্কলারশিপটি কীভাবে পেতে পারি? বন্ধুরা, খুবই এখানে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সাবজেক্ট, ইউনিভার্সিটি চয়েস, সাবজেক্ট চয়েস, মোটিভেশন লেটার এবং সিভি এবং আপনার প্রোফাইল, এগুলোকে ভালোভাবে আপনাকে তৈরি করতে হবে। তাহলে কিন্তু এই স্কলারশিপটি পাওয়ার একটা আশা আপনি করতে পারেন। আর আবেদনটা নিজেই করা যায়। আর আবেদন করতে গিয়ে যদি কোনো জায়গায় প্রবলেম ফেস করেন বা মনে করছেন যে এটা আবেদন করাটা অনেক বেশি টাফ হবে বা ভুল হয়ে যেতে পারে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক পেজ, ওয়েবসাইট বা আমার ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। গুরুত্বপূর্ণ যত লিঙ্ক আমি প্রথম কমেন্টে পিন করে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম হাঙ্গেরির সরকারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে নিজেই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।